নির্মাণের জন্য আমাদের মুখ্য একটা জিনিস হচ্ছে রড। সেখানে 20% মূল্য বৃদ্ধি করা হয়েছে, আপনার ট্যাক্স আরোপ করা হয়েছে, যেটা ইতিমধ্যেই অনেক বেশি। এবং 20% ট্যাক্স দেওয়া মানে আমরা এটা 30-40% পর্যন্ত চলে যাবে। সেখানে আপনি দেখেন একটা ফ্ল্যাটের কস্টিং কত পড়ে যাবে। বিগত সরকারের অব্যবস্থাপনায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছিলাম, তারই ধারাবাহিকতায় আমাদের ব্যবসায় কিছু মন্দা যাচ্ছে। আমাদের শুধু ব্যবসা হিসাবে আবাসনকে বলবো না, আবাসন একটি হচ্ছে মৌলিক বিষয়। আপনি জানেন যে মানব সভ্যতার একদম সূত্রপাত থেকেই একটা মানুষকে একটি পরিবার, একটি সমাজ এবং একটি রাষ্ট্র সভ্যতা এবং সভ্যভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনার জন্য একটি আদর্শ পারিবারিক ভিত্তি দরকার। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর সেজন্যে একটা অপরিহার্য বিষয় হচ্ছে বাসস্থান। আর সেই বাসস্থানকে নিয়েই আপনি যেটাকে রিয়েল এস্টেট বললেন, আবাসন খাত বললেন, এই আবাসন খাতের কাজ আমরা ওই কাজটাই করি। আমি প্রাসঙ্গিকভাবে একটু ধারণা দেওয়ার জন্যে আপনাকে বলি যে আমাদের ঢাকা শহরে যে একটি নগর, এই শহরটা তৈরি হয়েছে, এতে এখন দেখা যাচ্ছে প্রচুর ভবন, এক একটি আবাসিক এলাকা, সে আবাসিক এলাকায় প্লট দেওয়ার পরেই সেখানে ভবনে ভবনে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। মানুষ সেখানে বসবাস করে শান্তিপূর্ণভাবে, পরিকল্পিতভাবে। আর এই কাজটা করার পিছনে একটি কারিগরি একটা গ্রুপ তার আছে। সেই গ্রুপ, সেই ব্যক্তিগুলো, সেই প্রতিষ্ঠানগুলো হচ্ছে আবাসন ব্যবসায়ীরা। আজকে যদি চিন্তা করেন বাংলাদেশে কোনো আবাসন ব্যবসায়ী নাই, কেউ বিনিয়োগ করে এই কাজটা করে না, তাহলে আপনি ভাবেন যে এই বিল্ডিংগুলো করতে গেলে আমার একটা জায়গা আছে, আমার পক্ষে তো সম্ভব হতো না যে আমি পৈতৃক সূত্রে কিংবা আমি যে কোনোভাবে একটা জায়গার ইনহেরিট করেছি, আমি পেয়েছি জায়গাটা, সেই জায়গাটায় আমি কি করতাম? আমি আমার সামর্থ্য অনুযায়ী হয় একটা একতলা, না হলে আমি একটা টিনের ঘর কিংবা আমার মতো করে আমি থাকতাম। এইভাবে অবিন্যস্ত থাকতো এই শহর। আর সেখানে একটা নান্দনিক শহর গড়ে উঠেছে কিভাবে? আপনার একটা জায়গা আছে, আপনি একটি বিল্ডার, একটা ডেভেলপারের সাথে কথা বললেন, ডেভেলপার সেখানে একটা সুরম্য ভবন নির্মাণ করে দিল। সেই ফ্ল্যাট, সেখানে যে ফ্ল্যাট হলো তার অংশেরটা আসলে বিক্রি করলো, সে নিল, সে কিস্তিতে কিনলো, আস্তে আস্তে করে সে অর্থ যোগান দিল। এমনিভাবে একটা নগর সভ্যতা কিন্তু গড়ে উঠেছে। এইটার পিছনে যে ভূমিকা এই আবাসন ব্যবসায়ীদের। এখন যে বিষয়টা আপনি আসছেন, সেটা হচ্ছে আমাদের উপরে প্রভাব পড়েছে সরকারের বাজেটে। আসলে সরকারের নীতি সহায়তা ছাড়া এই ধরনের কোনো ব্যবসা চলতে পারে না, টিকে থাকতে পারে না। আমরা এই ব্যবসা করি, এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট কারা? আমাদের প্রায় 200 লিঙ্কেজ ইন্ডাস্ট্রির সাথে জড়িত। আমরা যখন একটা ব্যবসা করতে একটা ব্যবসায়ী মনস্থ করে, তখন জায়গাটা কেনা কিংবা জায়গাটা অ্যাচিভ করার থেকে শুরু করে একদম এটাকে হস্তান্তর করা পর্যন্ত এই প্রক্রিয়ায় আমাদেরকে প্রয়োজন হয় কিছু মানুষ, কিছু ইঞ্জিনিয়ার। সে ডিপ্লোমা পাশ করে বেরোবার পরে কিন্তু আমার এখানে প্রথম চাকরি করে, সে আমাদের এখানে এমপ্লয়েড হয়। একজন MBA এখানে এমপ্লয়েড হয়, সে আমার হিসাবপত্র সে কাজ করে, প্ল্যানিং করে। আর কি মার্কেটিংয়ের একটা শিক্ষিত যুবক সে এখানে কাজ করে। মিস্ত্রি, শ্রমিক, লেবার এখানে কাজ করে, তারা কিন্তু এখানে সংশ্লিষ্ট। এমনিভাবে এই ভবনটা নির্মাণের জন্য প্রাসঙ্গিক আর যে সমস্ত পণ্য দ্রব্যাদি লাগে, ইনক্লুডিং আপনাকে মানে ড্রয়িং রুমটা সাজানো পর্যন্ত, এই কাজগুলোর সাথে যারা আছে, আমরা কিন্তু তার মূল কনসেপ্ট আমরা কিন্তু এর মূল পায়োনিয়ার। তো তাহলে কি হলো? আমরা জিডিপিতে একটা বড় ভূমিকা রাখছি, আমরা অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখছি আমাদের এই কাজগুলো আমরা করে। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন ছিল আমাদের এই কাজগুলো করার জন্য সরকারের একটি নীতি সহায়তা, প্রথম আমাদেরকে সাথে করে সরকারের যে উইংস আছে তাদের বসাবসি করা, একটা নীতি প্রণয়ন করা। সেই সাথে দরকার ছিল এখানে অর্থনৈতিক বড় কর্মকাণ্ড। সেই কর্মকাণ্ড করতে গেলে
একটা অর্থনৈতিক সহায়তা। আপনি জানেন বিগত সরকার প্রায় 30টার অধিক ব্যাংক দিয়েছে অর্থ লগ্নি করার জন্যে। যেমন আপনি একটা ডিপার্টমেন্ট, আর্মিদের একটা ব্যাংক আছে, পুলিশের ব্যাংক আছে, আনসারের ব্যাংক আছে, সবার জন্য ব্যাংক আছে। হয়তো আমরা অর্থনীতি ক্রিয়াকলাপের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখি, আমাদের সাথে সমস্ত অর্থনৈতিক ক্রিয়াকলাপ জড়িত। আমাদের রিহাবের গৃহায়নের জন্য কোনো ব্যাংক নেই। হাউস বিল্ডিং ফাইন্যান্স যেটা আছে সেটা হলো একটা ফ্ল্যাট কেনার জন্য সরকারের একটা অন্য বিষয়, এটাকে এটা বলা যায় না, আমাদের এটা নাই। আপনি দেখেন বাংলাদেশে প্রথম যখন এই প্রাইভেট কনসার্ন যখন এই গৃহায়নের জন্য কাজ শুরু করে, ইস্টার্ন হাউজিংয়ের জহুরুল ইসলাম সাহেবের নেতৃত্বে প্রথম কাজ শুরু হয়েছিল। উনি যখন প্রথম ব্যবসাটা শুরু করে তখন কিন্তু তদানীন্তন পাকিস্তান সরকার তাকে 1800 একর জায়গা অ্যাকোয়ার করে দিয়েছিল টু সার্ভ দি পিপুল। এখানে তাকে ভূমি দিয়েছিল নগরায়ন করার জন্যে। এখন কি দেখছি আমরা? এখন আমাদের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ একটা আছে, তারা আমাদের প্ল্যান পাস করে। এখন তারা হলো আমাদের প্ল্যান পাস করে, তারপরে এখন এগুলো খবরদারি করে। উনি এটা ছিল ডিআইটি, ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, সেটা এখন হয়ে গেছে কর্তৃপক্ষ। এখন ওনারা কি করে কর্তৃপক্ষ হইলেন? ওনারা কর্তৃপক্ষ, ওনারাও কিন্তু ব্যবসা করেন। এখন ওনারা জায়গা অধিগ্রহণ করেন, জায়গা আপনার আমার জায়গা নিয়েই উনি লাল সাল টানাই দিলেন বিলের মধ্যে, জলাশয়ের মধ্যে, সেটা অ্যাকোয়ার করে উনি এটা করে ফেললেন, করে ওখানে বিল্ডিং বানাইলেন, বিল্ডিং বানায় উনি বিক্রি করতে আরম্ভ করলেন। হয়তো এক জায়গায় প্লট বরাদ্দ করতে আরম্ভ করলেন, শুরু করলেন আজকে যেমন পূর্বাচল, আজকের থেকে 25-30 বছর যাবৎ সেখানে কাজ হচ্ছে। এই ফসলি জমি ফসল পাচ্ছে না, মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্লটও বরাদ্দ হচ্ছে না, কিন্তু বিক্রি হয়ে গেছে। অনেকে টাকা দিয়েছে, সে টাকা ফেরত পেতেও তাদের 10 বছর লাগছে। তো এই যে প্রক্রিয়াগুলো, এগুলো আমাদের একটা শৃঙ্খলার মধ্যে আসা উচিত। আমাদের সরকারের এই জন্যে একটা চিন্তা ভাবনা করা উচিত, আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ভাবা উচিত এই রিহাব মানে এই রিয়েল এস্টেট ব্যবসায়ীদেরকে নিয়ে একটা সুবিন্যস্ত করা উচিত যে কিভাবে এটা হওয়া উচিত। আজকে আমরা প্ল্যান পাস করতে যেতে হয় রাজুকের কাছে, সেখানে আমরা অর্থ ছাড়া আমরা প্ল্যান পাস করতে পারি না, আমাদের নানা রকম সমস্যা হয়। এখন নতুন করে তারা ভবনে কোনো রকম পাত্তা হলে অকুপেন্সি সার্টিফিকেট হানো দিয়ে টিয়ে তাদের লোকবলও কম। এখন এইটাকে একটা তাদের উপরে লোড হচ্ছে, তারাও কষ্ট হচ্ছে, কারণ তারা ব্যবসা করবে, তারা আপনার ফ্ল্যাট বানাবে না, এই যারা রিয়েল এস্টেট ব্যবসা করে তাদেরকে খবরদারি করবে না, নকশা অনুমোদন করবে। এই একটা বিরাট প্রক্রিয়া। আমাদের কথা আমরা চাচ্ছি এটা হলে ভালো হয় যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে এই প্ল্যান পাস করার কাছ থেকে বের করে দেওয়া উচিত, যে ভবন নির্মাণ, ইমারত নির্মাণের বিধিমালার জন্যে, ইমারত নির্মাণের অ্যাপ্রুভালের জন্যে পূর্ত মন্ত্রণালয়ের থেকে রিহাবের সাথে সংশ্লিষ্ট করে একটা অধিদপ্তর করে দেওয়া উচিত, যেখান থেকে খুব কুইক মানুষ আপনার এটার থেকে একটা বেনিফিট পায়, একটা তাড়াতাড়ি আপনার বিষয়টা আপনি একটা ভবন একটা জায়গার মালিক সে তার প্ল্যানটা পাস করে নিতে পারে কুইক, একটা ওয়ান স্টপ সার্ভিস সে পায়, কথাবার্তা বলতে পারে। আবার আমরা যারা আবাসন ব্যবসায়ী তারাও আমাদের সাথে লিঙ্ক দিয়ে থাকতে পারি, আমাদেরও আর থাকে না। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ প্রিয় হয়ে যায়, তারা রাজধানীকে সাজাতে পারে। আমাদের যেমন পানি একটু বৃষ্টি হলেই পানি হয়ে যায়, আমাদের রাজধানীর মধ্যে কত রকম বার্তার গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নাই। আজকে দেখেন এই ডিআইটির মাধ্যমে গুলশান একটা শহর করা হয়েছে, আপনার ধানমন্ডিতে একটা শহর করা হয়েছিল। তাদের যে মাস্টার প্ল্যানে যে লেক ছিল, সেই লেককে তারা কেটে সেরে কতবার কেটে ওখানে সেটা লেককে তারা মানে একটা ছোট্ট একটা বানিয়ে ফেলছে। লেকের 4 ভাগের 3 ভাগই তারা ভরে প্লট বরাদ্দ দিয়েছে, তার মানে তারা তাদের জায়গায় নাই। আবার ভবনগুলোতে তাদের বরাদ্দপত্রের মধ্যে কেবল আবাসিক ভবন হিসেবে দেখা হয়েছে, সেটা কেটে সেরে এখন সেটা বাণিজ্যিক হয়ে গেছে। এখন এই যে জায়গাগুলো, এই যে বিষয়গুলোকে, এগুলা অ্যাড্রেস করা খুব জরুরি, এগুলা দেখভাল করা জরুরি। এটার জন্য ভাবা উচিত। নতুন একটা বিপ্লবী সরকার আসছে, এই সরকারের অধীনে আমরা আশা করি একটি ভালো নির্বাচন হবে এবং সেই নির্বাচনের মাধ্যমে একটি যথোপযুক্ত মানুষের চাওয়া পাওয়ার
যারা অঙ্গীকার করতে পারে তাদেরকে সরকার গঠিত হবে এবং তাদের মাধ্যমে এই জাতীয় বিষয়গুলোকে নিষ্পত্তি হবে। এবার আসেন, আপনি বলেছেন আমাদের কি বাজেটে কি প্রতিক্রিয়া। দেখেন, আমাদের দুঃখ, আমি প্রাসঙ্গিক এই কথাগুলো বললাম এই কারণে যে আমরা এত বড় গুরুত্বপূর্ণ এবং এত বড় একটা ইম্পর্ট্যান্ট সেক্টর হওয়ার পরেও আমাদের নিয়ে আলাপ আলোচনা ব্যতি রেখেই দেখেন দেশের এই মন্দা অবস্থায়, দেশের অর্থনৈতিক এই বিপর্যয়ের মধ্যেও বিল্ডিং নির্মাণের জন্য আমাদের মুখ্য একটা জিনিস হচ্ছে রড। সেখানে 20% মূল্য বৃদ্ধি করা হয়েছে, আপনার ট্যাক্স আরোপ করা হয়েছে, যেটা ইতিমধ্যেই অনেক বেশি। এবং 20% ট্যাক্স দেওয়া মানে আমরা এটা 30-40% পর্যন্ত চলে যাবে। সেখানে আপনি দেখেন একটা ফ্ল্যাটের কস্টিং কত পড়ে যাবে। এমনিভাবে আমরা লক্ষ্য করেছি রেজিস্ট্রেশন কস্টও এভাবে করে বেড়ে গেছে। রেজিস্ট্রেশন কস্ট যেটা বেড়েছে এটাও আমাদের দেখাচ্ছে তারা যে একটা পর্যায়ে কিছু কিছু জায়গায় আমাদের উচ্চ কর এবং অন্য যে অব্যাহতি দিয়েছে, বাট সেটার মধ্যে সেটা ভুল হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে একটা অপ্রদর্শিত আয়ের সাদা টাকা কালো করা, যে বিষয়টা আমি সাদা টাকা কালো করাকে বলবো না, আমি বলবো যে কি করে বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকে সেটার ব্যবস্থা করুক। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.